থাকবে দুইটা, প্রত্যেক ব্যক্তি দুইটা করে ভোট দিতে পারবে। একটা আপনার পছন্দের মার্কায় আপনি ভোট দিবেন, যেটা সবসময় দিয়ে আসছেন, আরেকটা হ্যাঁ বা নাতে ভোট দিবেন। তাহলে হ্যাঁতে ভোট দিলে সংস্কারগুলো বাস্তবায়ন হবে, সংবিধান পরিবর্তন হবে, দেশে আমরা যেটা বলছি গণতন্ত্র, কথা বলার অধিকার, সেটা নিশ্চিত হবে। ইনশাআল্লাহ আমরা গণভোটে কিসে ভোট দিব? আমরা গণভোটে সবাই হাতে ভোট দিব। এখন এই গণভোটে হারের জন্য এবং সংস্কার বাস্তবায়ন হওয়ার জন্য এবং দুর্নীতি এবং বৈষম্য দূর করার জন্য এই 11 দলীয় ঐক্য জোট আসলে তৈরি হয়েছে। ফলে আমাদের পুরো বাংলাদেশে এটাই আমাদের প্রধান এজেন্ডা, যে এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি থাকতে পারবে না। আমরা কোনো সরকারি অফিসে গেলে যাতে আমাদের ঘুষ দেওয়া না লাগে, একটা চাকরির জন্য যাতে কাউকে মামা খালু ধরা না লাগে। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল যে মেধা ভিত্তিক সমাজ, কোটা না মেধা। কিন্তু আমরা সেই মেধার ভিত্তিক সমাজটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। এবং আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। যে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা লাগবে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও এখন তরুণরা কি বেকার হয়ে ঘুরতেছে, এবং বিশ্ববিদ্যালয়গুলো, বহু বিশ্ববিদ্যালয় যে শুধু সার্টিফিকেট দেওয়ার কেন্দ্র, সে তাকে ভালো চাকরি প্রোভাইড করতে পারতেছে না। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার মানুষের একটা মৌলিক চাহিদা যে আপনি একটা চিকিৎসা পাবেন। আপনি ঢাকা মেডিকেলে যাবেন, এটাকে আপনার দোজক মনে হবে, হাসপাতাল মনে হবে না। এবং আপনি একটা বেড নিতে থেকে একটা হুইল চেয়ার নিয়ে সব জায়গায় আপনাকে ঘুষ দেওয়া লাগবে। এবং আপনি বেসরকারি হাসপাতালগুলোতেও খুব অর্থকরী না থাকলে আপনি একটা ভালো সুচিকিৎসা পাবেন না। আর তরুণদের রয়েছে কর্মসংস্থানের এই সমস্যাগুলা। এইগুলা জাতীয়ভাবে আমাদের প্রধানতম এজেন্ডা এবং ইশতেহার। ঢাকা 11-র জন্য আমরা একটা আলাদা ইশতেহার করেছি, এবং আমরা ঢাকা 11 ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা ইশতেহার করছি। আবার এই যে আপনাদের সাথে কথা বলতেছি, প্রবলেমগুলো শুনতেছি, আমরা খুব শীঘ্রই ওয়ার্ড ভিত্তিক। কিন্তু ঢাকা 11 ওভারঅল আমরা যখন কথা বলেছি মানুষের সাথে, আমার যেহেতু নিজের অভিজ্ঞতা আছে, আমরা কয়েকটা বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বা আমাদের পরিকল্পনা আমরা করেছি। প্রথম বিষয় হচ্ছে যে জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করা। কারণ এই অত্র এলাকায় কিছু সমস্যা আছে, যেমন চাঁদাবাজি, মাদক কারবারি, কিশোর গ্যাং, এবং আমাদের বোনেরা, মায়েরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা সংকট তৈরি হয়। ফলে এই যে নিরাপত্তা সংকট, চাঁদাবাজ এবং ভূমিদস্যু, বিশেষত ওই বেড়ায়, সাতারপুর, বাড্ডা, ওই এলাকাটায় প্রচুর সাধারণ মানুষের ভূমি জমি দখল করে নেওয়া হয়েছে এর আগে। যেই দলই আসুক ক্ষমতায়, সেই দলের নেতারা এটাকে সমর্থন দিচ্ছে সবসময়, এই জন্য মানুষ কখনো তার ন্যায্য অধিকারটা পায় নাই। ফলে এই যদি আমরা একটা জননিরাপত্তা এবং নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে পারি, আইন শৃঙ্খলার পরিবেশকে আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে নিরাপত্তা এবং চাঁদাবাজি এগুলা দূর হবে। আমাদের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে অবকাঠামোগত কাজ। এই ঢাকা 11 প্রচুর অবকাঠামো তৈরি হয়েছে, যেগুলো অনেক অপরিকল্পিত ভাবে তৈরি হয়েছে। আমাদের এখানে ধরেন ড্রেনেজের সমস্যা আছে, কিছু এলাকা আছে বৃষ্টি হইলেই পানি উঠে যায়, জলাবদ্ধতা থাকে, সেই পানি সহজে যায় না। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রচুর ট্রাফিক জ্যামের সমস্যা আছে, বাটা থেকে পুরো রামপুরা এলাকা পর্যন্ত ব্যাপক ট্রাফিক জ্যাম, অনেক ঘনবসতিপূর্ণ কিন্তু ঢাকা 11, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের জন্য আমাদের আরো বাইপাস এবং ইউলুপ তৈরি করতে হবে, এবং আমাদের কেন্দ্রীয় ট্রাফিক ব্যবস্থার সাথে এই এলাকাকে যাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটার জন্য উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত হচ্ছে, ভাইরা অনেকে বলে ফেলছেন যে স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়টা। এখন আমি আপনাদের সামনে আসলে কোনো মিথ্যা প্রতিশ্রুতি এখানে দিব না। আমার যতটুকু বাস্তবায়ন যোগ্য, যতটুকু করা সম্ভব, আমি ততটুকুই বলবো আপনাদের কাছে। এখন আমি যদি এমপি হইতে পারি, এখানে ধরেন একজন বললেন যে সরকারি কোনো স্কুল কলেজ নাই, সরকারি স্কুল নাই এলাকায়, কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু এখানে আছে যারা পড়াশোনা করে, দূরে যেয়ে পড়াশোনা করে এবং অনেক ভালো ফলাফল করে। তাহলে এখানে এবং প্রাইভেট স্কুল কলেজ আছে ব্যাপক পরিমাণে, ইউনিভার্সিটি আছে। এই প্রাইভেট স্কুলগুলোতে আবার কি আছে, ভর্তি বাণিজ্য হয়, এবং অনেকগুলার আসলে অত মান ভালো না। ভাই বলছেন যে একটা বিল্ডিং ভাড়া নেই, সেটা স্কুল করে ফেলছে। আমরা একটা মনিটরিং সেল করব ঢাকা 11 শিক্ষা ব্যবস্থাটাকে মনিটরিং করার জন্য। সেটা এলাকার
যারা শিক্ষক রয়েছেন, অভিভাবক রয়েছেন এবং সুধী সমাজ রয়েছেন এবং প্রশাসনের লোক, তাদের সমন্বয়ে একটা মনিটরিং সেল থাকবে, যেটা কোনো স্কুলে ভর্তি বাণিজ্য হচ্ছে কিনা সেটা তারা দেখবে। স্কুলগুলোতে যাতে ফ্যাসিলিটিস বৃদ্ধি পায়, আইটিতে ল্যাব ফ্যাসিলিটি যাতে বৃদ্ধি পায়, সেজন্য আমরা স্কুলগুলোতে সেগুলো প্রোভাইড করব। আর ইনশাল্লাহ যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা সরকারি স্কুলের জন্য, কলেজের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। কিন্তু যদি আমরা সরকার গঠন করতে না পারি, শুধু আমি 11 আসন থেকে এমপি হইলাম, তাহলে হয়তো আমার সেই সক্ষমতা নাও থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না, যতটুকু সম্ভব ততটুকুই আমরা করব। তো ইনশাল্লাহ এই কারণে 11 দলীয় জোটকে শুধু 11 আসনে নয়, সারা বাংলাদেশে জয়ী করতে হবে। সারা বাংলাদেশে জয়ী হইলে, সরকার গঠন হইলে ইনশাল্লাহ এই এলাকার আরো অনেক বেশি সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা আরো কিছু পরিকল্পনা রাখছি যে এই এলাকার খেলাধুলার মাঠ নাই, বিভিন্ন জায়গায় খেলাধুলার মাঠও নাই, এখন জায়গাও নাই, এবং জায়গাগুলা কিছু জায়গায় সরকারিভাবে মাঠের জন্য বরাদ্দ করা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে, কিন্তু এই মাঠগুলা নানান রাজনৈতিক বা ব্যবসায়ীরা তারা দখল করে রাখছে। আমরা যদি ইলেকশনে জিততে পারি, প্রথম 3 মাসের মধ্যে আমরা এই সকল খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা কিছু জায়গা বের করার চেষ্টা করব যেটা যাতে খেলার মাঠ, পার্ক, লাইব্রেরি, যাতে আমাদের কিশোররা, তরুণরা একটা বিনোদনের জন্য, একটা সৃজনশীলতা চর্চার জন্য একটা উপযুক্ত পরিবেশ তাদের এলাকায়, প্রত্যেকটা এলাকায় থাকে। আপনি দেখবেন উত্তরাতেও কিন্তু বিভিন্ন এরকম ছোট ছোট কালচারাল সেন্টার তৈরি হয়েছে, পার্ক তৈরি হয়েছে, যেখানে মানুষ তার অবসর সময়ে যায়, সময় পায়, কাটায়, এবং সেখানে অনেক বেশি সৃজনশীল কাজও হয়। এছাড়া আমাদের যে রামপুরা খাল রয়েছে, এই খালটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আপনারা জানেন এটার পানি বিষাক্ত হয়ে গেছে। এই খালটাকে আমরা খনন করব এবং এটাকে আমরা ব্যবহারের উপযুক্ত করে গড়ে তুলব ইত্যাদি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান থাকবে। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা মনিটরিং সেল করব, এবং আমাদের খেলার মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের সংকট, পানির সংকট রয়েছে অনেকগুলো এলাকাতে। সেই গ্যাসের সংকট বাংলাদেশে, পুরো সারা দেশে আসলে গ্যাসের সংকট। এর মধ্যে সিলিন্ডার গ্যাসের জন্য সিন্ডিকেট হয়, নানা ধরনের সিন্ডিকেট, যারা নিজেদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে। আমরা ইনশাল্লাহ এই সকল সিন্ডিকেট ভেঙে দেব নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যে। প্রাকৃতিক গ্যাস, সরকারি গ্যাস আনতে কিছুটা জটিলতা, সময় সাপেক্ষ, সেটা আমরা সরকারের গঠন গেলে অবশ্যই চেষ্টা করব, কিন্তু মানুষ যাতে বেসরকারি গ্যাসের সুযোগ সুবিধাটাও ন্যায্য মূল্যে পায়, অথবা সরকারের যাতে ভর্তুকি থাকে, সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের এলাকার জন্য। এবং হাসপাতালের প্রশ্নটা আসছে, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা আসছে। এক ভাই বলছেন যে সংস্কার ছাড়াই নির্বাচন। এটা সত্য যে আমরা অনেক জায়গায় সংস্কার করতে পারি নাই 5 আগস্টের পরে, কারণ একটা রাজনৈতিক শক্তি আমাদেরকে সংস্কার করতে দেয় নাই। তারা নানাভাবে বাধা বিপত্তি তৈরি করছে। জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তারা কথা বলছে, জুলাই সনদে সংস্কারের বিরুদ্ধে তারা কথা বলছে। তারপরেও আমাদের কিছুটা অর্জন আছে। এই কারণে কিন্তু এবারে নির্বাচন হচ্ছে গণভোট। যদি গণভোটে আপনারা সবাই হ্যাঁ দেন, তাহলে আমরা কিন্তু সংবিধান সংস্কার করতে পারবো, যেটার মাধ্যমে প্রশাসন, বিচার এবং পুলিশ, এই কয়েকটা জায়গায় উল্লেখযোগ্য কিছু রিফর্ম হবে, সংস্কার হবে। সব একদিনে চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু অনেকগুলো সংস্কার হবে। এই কারণে গণভোটে হ্যাঁ দেওয়াটা আপনাদের জন্য, আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের ইতিহাসে এরকম গুরুত্বপূর্ণ নির্বাচন খুব কমই হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ নির্বাচন না, এটা হচ্ছে কেবল একটা সরকার গঠনের নির্বাচন না, এটা দেশ বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে বাংলাদেশ আগামী 20 বছর 50 বছর কিভাবে পরিচালিত হবে, কোন রাষ্ট্র কাঠামো, কোন সংবিধান দ্বারা পরিচালিত হবে। তাহলে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিচার বিবেচনা করবেন এবং জুলাই সনদে হ্যাঁ পক্ষে, 11 দলের পক্ষে এবং এই 11 আসনে শাপলাকলির পক্ষে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরেক ভাই বিএনপি বা একটা দলের আক্রমণের কথা বলেছেন। আমরা গতকালকে এটা নিয়ে কথা বলেছি, আমরা সুস্পষ্ট জবাব দিয়েছি যে এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই নির্বিঘ্নে। এবার তাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করার।
যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন যে ভোটের যে একটা আমেজ, উৎসব এবং এই যে নিজে ভোট দিলাম এবং সেই দল জিতে আসবে, এটার যে একটা আনন্দ। আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা এখন পর্যন্ত ভোট দিতেই পারি নাই। 18 সালে ভোট কেন্দ্রে গেছিলাম, আমাকে ভোট কেন্দ্র থেকে বাইর করে দিচ্ছে, বলছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাও। বলে এবার তরুণ প্রজন্ম প্রথমবারের মতো ভোট দিবে প্রায় অনেক সংখ্যক তরুণরা। যদি আগের আমলের মতো কেউ আচরণ করে, বাধাবিঘ্নি করে, ইনশাল্লাহ জনগণ 12ই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে সেটার জবাব দিবে। এবং সরকারকে আমরা বলেছি, ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে আপনাদেরকে নিরপেক্ষ আচরণ করতে হবে, নাহলে আগের ইলেকশনে 18 সালে যারা ইলেকশন কমিশনার ছিল, 24 সালে ইলেকশন কমিশনার যারা ছিল, তাদের পরিণতি আপনারা দেখছেন না? তারা সবাই কিন্তু গ্রেফতার হয়েছে, বিচারের আওতায় এসেছে। তাহলে তারা যদি এই ইলেকশন কমিশনে এই ধরনের কাজ করে, ইনশাল্লাহ তাদেরকেও বিচারের আওতায় আনা হবে একদিন না একদিন। কিন্তু আমরা চাই যে নেতিবাচক কিছু না হোক, আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা 12ই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন। আসবেন তো? সকাল সকাল আসবেন, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, আমাদের মা বোনেরা আসবেন। যারা তরুণরা তারা অবশ্যই প্রথমবারের মতো আমরা ভোট দিব, আমরা অবশ্যই ভোট কেন্দ্রে আসবো। এবং ভোট কেন্দ্র যাতে নির্বিঘ্নে, এবার শুধু ভোট দিলেই হবে না, আমাদেরকে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে যে আমরা শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্র কেউ যদি জোট চুরি করতে আসে, কেউ যদি সিল মারতে আসে, তাইলে সেটাকে কি করবো? আমরা প্রতিহত করব। 5ই আগস্ট তরুণরা যেভাবে রাস্তায় নেমেছিল, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি তরুণদেরকে সেভাবে মানুষের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে থাকতে হবে। আমি বক্তব্য শেষে আরেকটি কথা বলবো। আপনারা সবাই শরীফ ওসমান হাদির কথা শুনেছেন। শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। আমাদের অন্যতম কমিটমেন্ট হচ্ছে আমরা সংসদে গেলে, সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা প্রথম 3 মাসের মধ্যেই এই বিচার আমরা নিশ্চিত করব এবং এই বিচারের, এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকেও আমরা তাদের নাম উন্মোচন করবো এবং বিচারের আওতায় আনবো। এবং শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে ইলেকশনে দাঁড়িয়েছিলেন। উনি ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন। আমরা বাংলাদেশে অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেব না, বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে, বাংলাদেশের সরকার তারা চালাবে। ইনশাল্লাহ আমরা শরীফ ওসমান হাদি এবং আমাদের জুলাইয়ের যত শহীদ হয়েছে তাদের সবাইকে ধারণ করে আমরা সামনের দিকে আগাবো, নতুন দেশ গঠন করব। আপনারা জানেন যে এই অত্র এলাকা, এই টিভি সেন্টার, রামপুরা, বাড্ডা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এবং আপনারা এলাকাবাসীরা সেই সময়ে আমাদেরকে ব্যাপকভাবে ছাত্রদেরকে সহযোগিতা করেছেন, পানি দিয়ে সহযোগিতা করেছেন, মা বোনেরা আমাদেরকে খাবার দিয়েছেন, নামাজ পড়ে দোয়া করেছেন। আপনাদের সেই দোয়া সহযোগিতার জন্য আমরা বেঁচে ফিরেছিলাম। আমাদের অনেক ভাই হয়তো বাঁচতে পারে নাই, শাহাদাত বরণ করেছেন, আমরা বেঁচে ফিরেছি। আমরা এখন এই দেশটার দায়িত্ব নিতে চাই। যদি আপনারা আমাদের এই ইলেকশনে আবারও আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, ভোট দেন শাপলাকলিতে এবং সারা বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে, ইনশাল্লাহ আমরা আমাদের সেই যে নতুন দেশ গঠনের প্রতিশ্রুতি, নতুন রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের আমরা যে আকাঙ্ক্ষা করেছি, ইনশাল্লাহ সেই আকাঙ্ক্ষা আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আমার জন্য দোয়া রাখবেন, শাপলাকলির জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ শাপলাকলি 11 আসন থেকে জয়যুক্ত হবে। সংসদে গিয়ে শাপলাকলি নাহিদ ইসলামের কথা বলবে না, শাপলাকলি 11 আসনের মানুষের কথা করবে, বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলবে, শরীফ ওসমান হাদির স্বপ্নের কথা বলবে। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম। উনি অনেক তথ্যপত্র উপস্থাপন করেছেন, কিন্তু যে বিষয়টা আমাদের মন ছুঁয়ে গেছে, তিনি কোনো মিথ্যা আশ্বাস দিতে চান না। আমরা মিথ্যা আশ্বাস ওনার কাছ থেকে দিতে চাই না, আমরা সত্যের পথে চলতে চাই।